গল্পের শুরুতে আমরা ভিকে এক পার্কিং এরিয়ায় দেখতে পাই, কিন্তু তখনই কিছু গুন্ডারা তার উপরে অ্যাটাক করে দেয়। তবে ভি এখানে তখন তাদেরই অনেক ভালোভাবে ধোলাই করে দেয় আর সবাইকে এখান থেকে তাড়িয়ে দেয়। এরপরে আমাদের এক পরিবারকে দেখানো হয়, যেখানে আমরা ওই পরিবারের ডটার ইন লকে কাজ করতে দেখতে পাই, কিন্তু তার পরিবার তাকে অনেক খারাপভাবে ট্রিট করে। এই মেয়ের নাম লারা, যার মুখ দেখতে হুবহু ভির মতোই। ওই মেয়ে যখন এক হোটেল থেকে যাচ্ছিল, সেখানে তাকে ভি দেখে নেয় আর দেখে ভাবে যে তাকে দেখতে কিছুটা আমার মতোই লাগছে, কিন্তু এখানে সে আপাতত এই বিষয়ে গুরুত্ব দেয় না আর তৎক্ষণাৎ হোটেল থেকে বাইরে আসা শুরু করে, যেখানে তার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সে এখানেই অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান আসে, সে তখন হসপিটালে ছিল। তখন তার সামনে এক মহিলা ছিল যে তাকে অনেক কথা শোনাচ্ছিল আর বলে, তুমি কি সারাদিন এখানেই পড়ে থাকবে? ঘরের কাজ কে করবে? এখানে সে রেগে তাকে এক চর মারতে যাচ্ছিল, কিন্তু ভি তৎক্ষণাৎ তার হাত ধরে মুড়ে দেয় আর বলে, তুমি কে হও যে আমাকে এভাবে ট্রিট করছো? তখন ওই লেডি বলে, আমি তোমার শাশুড়ি মা আর তুমি আমার ছেলে বউ, আমাকে এভাবে ট্রিট করো না। এখানে সে জানতে পারে যে তার নাম লারা আর তার অ্যাক্সিডেন্টের কারণে তার অর্ধেক মেমোরি লস হয়ে গিয়েছে। এ কারণে ভি যখন ঘরে আসে, সে তখন সম্পূর্ণ ঘর খেয়াল করে দেখছিল আর বলে, আমার অতীতের ব্যাপারে আপাতত কিছুই মনে নেই, কিন্তু এখন নিজেকে অনেক বেশি রিচ মনে হচ্ছে। সে সম্পূর্ণ পরিবারকে দেখে। এখানে সে তখন লারার স্বামী অর্থাৎ বর্তমানে তার জানা মতে নিজের স্বামীকে দেখতে পায়, যার নাম চ্যাং। চ্যাংকে দেখে সে তখন খুশি হয়ে যায় যে আমার স্বামী এত হ্যান্ডসাম, কিন্তু চ্যাং এক নম্বরের বাজে ছিল, যে কিনা তাকে একদমই ইম্পর্টেন্ট দিত না। তারা দুইজনে যখন রুমে ছিল, চ্যাং তখন তাকে বলে, আমি তোমার মতো মেয়ের উপরে কোনো সময়ই হাত লাগাবো না। তোমার কাছে যদি তোমার পরিবারের শেয়ার না থাকতো, তাহলে আমি তোমার সাথে কখনোই বিয়েই করতাম না। এই কথায় ভি রেগে তার উপরে ড্রিঙ্ক ফেলে দেয় আর এখান থেকে তাকে তাড়িয়েও দেয়। ভি সাইডে এসে এরপরে ছবি দেখা শুরু করে আর বলে, আমার এমন কেন মনে হচ্ছে যে এই মেয়ে আসলে আমি নয় আর আমি অন্য কেউ। আপাতত তো আমার অতীতের ব্যাপারে কিছুই মনে পড়ছে না। তার সামান্য কিছু মনে পড়ছিল, কিন্তু সে কিছুই বুঝতে পারছিল না। তার সাইডে এক ট্যাব রাখা ছিল, কিন্তু ওই ট্যাবের পাসওয়ার্ড সে জানতো না। এরপরের দিন যখন সে নিজের রুম থেকে বাইরে আসে, এখানে তার শাশুড়ি তাকে বলা শুরু করে যে ঘরের কাজ কে করবে, সকল কাপড় পরে আছে, গিয়ে সেগুলো আগে ধুয়ে আসো। এখানে ভি তখন রেগে গিয়ে ওই কাপড়ই চিরে ফেলে, যার ফলে শাশুড়ি এখানে তার উপরে হাত উঠাতে যাচ্ছিল, কিন্তু ভি তখন তাকে ধাক্কা দিয়ে এখান থেকে চলে যায়। যখন সে পার্কিং এরিয়ায় আসে, সে তখন দেখতে পায় যে তার স্বামী অন্য কারো সাথে রোম্যান্স করছে। ভি তখন বলে, তোমরা দুইজনে কি করছো? এখানে তখন তার স্বামীর গার্লফ্রেন্ড বলে, ও তুমি তো সবকিছু ভুলে গিয়েছো তাই না? তাহলে তুমি কি আমাকেও ভুলে গিয়েছো? আমি তোমাকে বলে দিচ্ছি যে আমি তোমার স্বামীর বর্তমান গার্লফ্রেন্ড আর সে তোমাকে পছন্দ করে না। ভি এখানে তাদের সবকিছু বিন্দুমাত্র মেনে নেয় না, বরং সে এখানে তাদের দুইজন কি চর মেরে দেয়, যার ফলে তারা দুইজনই এখানে কনফিউশনে চলে আসে যে এই মেয়ের মধ্যে হঠাৎ এত বেশি সাহস কোথা থেকে চলে আসলো। ভি যখন ঘরের মধ্যে যায়, সে তখন সম্পূর্ণ পরিবারের কথা শুনে নেয়। তারা তখন বলছিল যে লারার দাদার মৃত্যু হয়ে গিয়েছে, এ কারণে অর্ধেক প্রপার্টির শেয়ার লারার নামে চলে এসেছে। এ কারণে যে কোনো মূল্যে আমাদের ওই শেয়ার নিজেদের নামে করতে হবে। তখনই পেছন থেকে লারার স্বামী তার কাছে চলে আসে আর তাকে জ্বালাতন করা শুরু করে, যার ফলে ভি তার সাথে ঝগড়া করা শুরু করে দেয়। এখানে তখন সম্পূর্ণ পরিবার ভিকে তাদের সামনে আসার জন্য বলে আর তারপরে তারা ভির উপরে রাগ করা শুরু করে, যেমনটা তারা আগে লারার সাথে করত। আর এখানে তার উপরে হাত উঠানোরও চেষ্টাও করে, কিন্তু সে তো আসলে লারা ছিলই না। এ কারণে সে তখন তাদের উচিত শিক্ষা দিয়ে দেয় আর বলে, আমি সবকিছু জানি যে তোমরা কি চাও, এ কারণে আমাকে দুর্বল ভাবার ভুল করতে যেও না। এরপরে আমাদের লারার দাদার ফিমেল দেখানো হয়, যেখানে কিছু লোকেরা তখন কান্না শুরু করে দেয় যে আপনি এখন চলে গিয়েছেন, প্রপার্টির এখন কি হবে? ভিও এখানে তখন কান্না শুরু করে দেয়, কেননা সে তো কিছুই জানতো না যে এখানে কে কার আত্মীয় হয়। কিন্তু এখানে এক আন্টি ছিল যে তখন কিনা ভিকে উল্টাপাল্টা কথা বলা শুরু করে আর বলে, তুমি আমাদের পরিবারের মেয়ে নয়, তুমি ইল্লিগাল মেয়ে, এই কারণে তুমি তার প্রপার্টির কোনো অংশই পাবে না। আর সে এখানে তাকে ধাক্কা দিয়ে দেয়, যার ফলে ভি তখন পরে যেতে যাচ্ছিল, কিন্তু তখনই শাও এখানে এসে তাকে বাঁচিয়ে নেয়, যে কিনা হচ্ছে লিনার স্বামীর কাজিন। কিন্তু তখনই পরিবারের সকলে লারার স্বামীর দিকে ইশারা করে, এ কারণে চ্যাং তখন তাকে এখান থেকে নিয়ে চলে যায়। এরপরে আমরা ভিকে বাইরে বসে এটা ভাবতে দেখি যে আসলে এই পরিবারের মধ্যে কি চলছে। কিছু লোক আমার কাছ থেকে প্রপার্টি নিতে চাইছে, তো কিছু লোক আবার আমাকে ঘৃণা করছে। এখানে কিছু বাদাম রাখা ছিল, ভি তখন তা খাওয়া শুরু করে, কিন্তু তখনই পেছন থেকে শাও চলে আসে আর তাকে খেতে বারণ করে। তাদের দুইজনের মধ্যে এই বিষয় নিয়ে ঝগড়া হওয়া শুরু হয় আর তখনই ভি আর শাও একে অপরের উপরে পড়ে যায়। তখনই এখানে চ্যাং চলে আসে আর ভিকে বলা শুরু করে, ও মনে হচ্ছে তুমি নিজের প্রথমাশিকের সাথে মিলে অনেক বেশি খুশি হয়ে গিয়েছো, এই কারণে পুরনো স্মৃতি মনে করার চেষ্টা করছো। ভি তো এখানে কিছুই বুঝতে পারছিল না যে সে কি বলছে।
বলছে, কিন্তু শাও এখানে তাকে চুপ থাকার জন্য বলে। চ্যাং তখন তাকে বলে সে আমার স্ত্রী, এ কারণে ভালো হবে যদি তুমি তার কাছ থেকে দূরে থাকো। আর সে তখন জবরদস্তি ভিকে এখান থেকে নিয়ে চলে যায়। তখনই এখানে চ্যাং এর অ্যাসিস্ট্যান্ট চলে আসে, যে কিনা তখন শাওকে বলা শুরু করে যে তুমি ফেরত কেন এসেছো। শাও তখন বলে এটা আমার পরিবার, এ কারণে আমি ফেরত তো আসতেই পারি, আর এখন আপাতত আমার কিছু কাজ আছে, এ কারণে আমি ফেরত এসেছি। কিন্তু এখানে এই কথা শুনে চ্যাং এর অ্যাসিস্ট্যান্টও খুশি ছিল না। এরপরে দেখানো হয় চ্যাং এর পরিবারকে, যারা নিজেদের মধ্যে কথা বলছিল যে শাও এভাবে ফেরত কেন এসেছে, যেহেতু সে ফেরত চলে এসেছে সে নিশ্চয়ই আমাদের বিজনেস নিয়ে যেতে চাইবে। তার বাবার মৃত্যুর পরে আমরা অনেক কষ্টে এই বিজনেস নিজেদের করেছি। পাশাপাশি তারা এখানে এই কথাও বলছিল যে আমাদের খুব দ্রুতই লারার শেয়ারও আমাদের কোম্পানিতে যোগ দিতে হবে, তা থেকে আমাদের অনেক বেশি ফায়দা হবে। তারপরে আমরা লারাকে রাস্তা থেকে সরিয়ে দিব। বাইরে দাঁড়িয়ে থাকা ভি তখন এসব কিছু শুনছিল। তখনই লারার স্বামীর মনে হয় যে বাইরে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু যখনই সে গিয়ে দরজা খোলে তখন সে ওখানে কাউকেই দেখতে পায় না, কেননা শাও এসে প্রথমেই ভিকে সাইডে নিয়ে গিয়েছিল আর বলে তুমি যদি এভাবে সেখানে জাসুসি করতে যাও তাহলে তুমি ধরা পড়ে যাবে। ভি তাকে বলে আমি কিছুই বুঝতে পারছি না, আমার পরিবার আছে যারা আমাকে মেরে ফেলার জন্য আমার পেছনে পড়ে আছে, আমি আসলে কে, আমার নিজের ব্যাপারে কিছুই মনে নেই। শাও তার এই কথা শুনে কিছুটা চিন্তিত হয়ে যায় আর তার হাত খেয়াল করে দেখা শুরু করে। সে তখন দেখতে পায় যে তার হাতে কোনো নিশানা নেই, এ কারণে সে তাকে জিজ্ঞেস করে যে তুমি কে, আমাকে বলো, আর আমার লারা কোথায় আছে। এখানে ভি তাকে বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো, আমি তো নিজেই নিজের ব্যাপারে কিছুই জানি না। এখানে তাদের দুইজনের মধ্যে এটা তো ক্লিয়ার হয়ে যায় যে সে লারা নয়, বরং লারা অন্য কেউ। এখানে শাও তখন তাকে বলে কিন্তু এরপরেও তুমি এখান থেকে আপাতত যেতে পারবে না, তুমি যদি তাদের গিয়ে বলো যে তুমি লারা নয় তাহলে তারা তোমাকে মেরেই ফেলবে, তোমার জীবনের ঝুঁকি আছে, এ কারণে তোমার নিজেকে প্রিটেন্ড করতে হবে। এখানে তার কথা শুনে ভিতাকে বলে আমি তোমার উপরে বিশ্বাস কেন করতে যাব, হতে পারে যে তুমিও আমাকে মেরে ফেলতেই চাও। শাও তাকে বলে আমি এরকম নয়, তুমি আমার উপরে বিশ্বাস করতে পারো। এখানে বাধ্য হয়ে ভি তার উপরে বিশ্বাস করে নেয়, কেননা তার কাছে আর কোনো রাস্তা খোলাই ছিল না। শাও নিজের অ্যাসিস্ট্যান্টের কাছে কল করে বলে বের করো যে অ্যাক্সিডেন্ট কে করিয়েছিল আর ওই দিন কি কি হয়েছিল। ভি যখন সকালে ব্রেকফাস্ট করার জন্য আসে তখন তার পরিবার তার সামনে ইংলিশে কথা বলে যাচ্ছিল যেন লারা বুঝতে না পারে, কিন্তু এখানে ভি তখন তা বুঝতে পারছিল, যার ফলে সে এখানে তাদের উত্তর দেয়া শুরু করে। এটা দেখে তারা এখানে শকড হয়ে যায়, কিন্তু এরপরে ভি নিজেই ভাবা শুরু করে যে আমি ইংলিশ কিভাবে বলতে পারি, আমার নিজের তো নিজের ব্যাপারেই কিছুই মনে নেই। এরপরে আমরা লারার পরিবারকে দেখতে পাই, যারা জানতে পারে যে লারার কোম্পানি এক পার্টি রেখেছে যেখানে তারা নতুন প্রেসিডেন্ট বাছাই করতে যাচ্ছে, এ কারণে লারাকে ওই পার্টিতে যেতে হতো। কিন্তু তার পরিবার সিদ্ধান্ত নেয় যে তার অ্যাক্সিডেন্ট আর তার মেমোরি লসের ব্যাপার যেন কেউ জানতে না পারে, এই কারণে ভিকে বলে যে ভালোভাবে ব্যবহার করবে। কিন্তু এক মেয়ে জেনে বুঝে ভির উপরে ড্রিঙ্ক ফেলে দেয়, যার ফলে ভি তখন রেগে আগুন হয়ে যায় আর সে তার মুখের উপরেই ড্রিঙ্ক ছুঁড়ে মেরে দেয়, যার ফলে এখানে সিন ক্রিয়েট হয়ে যায়। লারার পরিবার তাকে সকলের সামনে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু ভি এখানে চুপ থাকে না আর তাদের বলে তোমরা আমাকে এভাবে কন্ট্রোল করতে পারো না। এরপরে সে রেগে পার্টি ছেড়ে চলে আসে আর ভাবছিল যে আমি আসলে কে, কিন্তু তখনই এখানে কিছু গুন্ডারা চলে আসে যারা তখন ভির উপরে অ্যাটাক করে দেয়। ভি তাদের ভালোভাবে শিক্ষা দিয়ে দেয় আর তাদের কাছে জিজ্ঞেস করে যে তোমরা আমাকে মারতে কেন এসেছো। তারা তখন বলে আমাদের বস বলেছে তোমাকে মারার জন্য যেন তুমি ওই কেস জিততে না পারো। এই কথা বলে তারা তখন এখান থেকে চলে যায়। ভি এখানে ভাবা শুরু করে যে আসলে এই লোককে যে আমাকে মারতে চায় আর আমি কোন কেস লড়ছি, আমি কি অতীতে কোনো উকিল ছিলাম। সে এখানে কনফিউশনে ছিল। তখনই এখানে শাও চলে আসে আর তাকে বলে তুমি একদম সঠিক কথাই ভেবেছো, তুমি লারা নয় বরং তোমার নাম ভি। এখানে সে তাকে তার ব্যাপারে বলা শুরু করে। ভি এখানে তাকে বলে আমি এখানে কেন থাকবো, আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু শাও তাকে থামিয়ে দেয় আর তাকে বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো, তোমার ভালোভাবে নিজের অতীত মনে নেই, তাহলে তুমি কোথায় যাবে, আর এমনিতেও তোমাকে তাহলে মেরে ফেলা হবে, এই কারণে তুমি এখানে লারা হিসেবেই থাকো, এর মাধ্যমেই তোমার ফায়দা হবে, পাশাপাশি তোমাকে কোম্পানির হেডও হতে হবে, কেননা আমি চাই না যে চ্যাং এর পরিবারের কাছে লারার কোম্পানি চলে যাক। এ কারণে তারা দুইজনে মিলে এখানে এক প্ল্যান বানায়। এরপরে আমরা দেখতে পাই লারা ঘরে যায়, এখানে তার পরিবার তাকে একটু কথা শোনায়, কিন্তু লারা এখানে তাদের সরি বলে দেয় আর এখান থেকে নিজের রুমে চলে যায়। আমরা এরপরে চ্যাং এর বাবাকে দেখতে পাই যে কিনা নিজের মেয়েকে বলছিল যে তোমাকে যে কোনো ভাবে কালকের মিটিং এ আমাদের কোম্পানিকে লারার কোম্পানির সাথে মার্জ করাতে হবে, তারপরে আমি ওই কোম্পানির হেড হব। এখানে তার মেয়ে এই বিষয়ের প্ল্যানিং করা শুরু করে। এরপরের দিন আমরা মিটিং এ দেখতে পাই যে কিছু লোকেরা লারার বিরুদ্ধে কথা বলছে, তারা বলছিল যে তারা লারাকে প্রেসিডেন্ট বানাবে না, কিন্তু তখনই এখানে শাও এন্ট্রি নেয় আর বলে কোম্পানিতে সবথেকে বেশি শেয়ার আমার আছে, কেননা আমি এই কোম্পানির শেয়ার কিনে নিয়েছিলাম, এই কারণে আমি সিদ্ধান্ত নিচ্ছি যে লারাই এই কোম্পানির হেড
হেড হবে, আর আমরা এই কোম্পানি অন্য কোনো কোম্পানির সাথে মার্জ করাবো না। যার ফলে এখানে চ্যাংয়ের বোনের অনেক বেশি রাগ আসে, আর সে তখন রেগে মিটিং ছেড়ে এখান থেকে চলে যায়। লারা অর্থাৎ ভি এখানে কোম্পানির হেড হয়ে যায় আর এই কোম্পানি চালানো শুরু করে। আমরা অন্যদিকে চ্যাংয়ের মাকে দেখতে পাই যে তখন চ্যাংকে খেপিয়ে দিচ্ছিল, এর আগে কিছু গন্ডগোল হোক তার আগে তুমি নিজের স্ত্রীকে কন্ট্রোল করা শুরু করে দাও। যার ফলে এখানে তখন চ্যাংয়ের অনেক বেশি রাগ আসে। আমরা এরপরে শাওকে দেখতে পাই যে ভিককে বাসায় ড্রপ করে দেওয়ার জন্য এসেছে। তখনই চ্যাং এখানে নিজের গার্লফ্রেন্ডের সাথে চলে আসে আর তাদের দুইজনকে বলে, তোমাদের দুইজনের মধ্যে কি অ্যাফেয়ার চলছে? এত বছর পরে কি তোমাদের পুরাতন ভালোবাসা জেগে উঠেছে? ভি তাকে বাজে কথা বলতে বারণ করে, কিন্তু চ্যাং আর তার গার্লফ্রেন্ড তাকে একটু বেশি কথা শুনিয়ে যাচ্ছিল। ভি এখানে তাদের বলে, আমি তোমাদের মতো নয় যে বিয়ে করার পরে অন্য কারোর সাথে অ্যাফেয়ারে যাব। সে তাদের ইগনোর করে এখান থেকে চলে যায়। এখানে তার স্বামীও তখন তার পিছু করে ঘরে চলে আসে। আমরা এরপরে সম্পূর্ণ পরিবার একসাথে দেখতে পাই। তারা তখন এই বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছিল যে আমাদের যে কোনো মূল্যে লারার কাছ থেকে তার শেয়ার কিনে নিতে হবে আর তার কোম্পানি নিজেদের কোম্পানির সাথে মার্জ করাতে হবে। এখানে চ্যাংয়ের মা তখন চ্যাংকে বলে যে তুমি দ্রুত নিজের স্ত্রীকে এক বেবি দিয়ে দাও যেন তার পা বন্ধ হয়ে যায়, তারপরে আমরা তাকে ভালোভাবেই কন্ট্রোল করতে পারবো। তার কথা মেনে চ্যাং রোমান্টিক হয়ে ভির রুমে চলে যায় আর তার সাথে রোম্যান্স করার চেষ্টা করে, কিন্তু ভিতো এখানে তার ব্যান্ড বাজিয়ে দেয় আর তাকে এখান থেকে তাড়িয়ে দেয়। এরপরের দিন চ্যাংয়ের বাবাকে দেখানো হয় যে কিনা লারাকে দেখা করার জন্য ডাকছিল আর সে তাকে বলে যে চুপচাপ নিজের কোম্পানি আমাদের কোম্পানির সাথে মার্জ করে নাও, কিন্তু এখানে লারা অর্থাৎ ভি তাকে এই ব্যাপারে বারণ করে দেয়। চ্যাংয়ের বাবা তাকে কিছু হুমকি দেয়া শুরু করে। ভি তখন এখানে নিজের গার্ডদের ডেকে নেয় আর তাকে বলে সামনে এরকম ভুল দ্বিতীয়বার করবে না, না হলে আপনি নিজের উপরে পস্তাতে পারেন। এরপরে সে এখান থেকে চলে যায়, যার ফলে তখন চ্যাংয়ের বাবার অনেক বেশি রাগ আসে। শাওকে আমরা এরপরে তার গাড়িতে দেখতে পাই যেখানে তার অ্যাসিস্ট্যান্ট তাকে অ্যাক্সিডেন্ট নিয়ে কিছু ইনফরমেশন দেয়, যার পরে শাও এখানে এক কন্ট্রাক্ট নাম্বারে ট্রাই করে। সে তখন দেখতে পায় যে এই নাম্বার তো চ্যাংয়ের বোনের অ্যাসিস্ট্যান্টের। এই কারণে শাও বুঝতে পেরে যায় যে এই অ্যাক্সিডেন্টের পেছনে নিশ্চয়ই চ্যাংয়ের বোনের হাত আছে। অন্যদিকে আমাদের চ্যাংয়ের বোনকে নিজের অ্যাসিস্ট্যান্টের সাথে দেখানো হয় যে কিনা তাকে বলছিল যে আজকাল কি তুমি লারার জন্য মেডিসিন নিয়ে আসছো না? সে তখন বলে আমি তো প্রতিদিনই নিয়ে আসি, কিন্তু আজকাল তার বিহেভ অনেক পরিবর্তন হয়ে গিয়েছে, তাকে আগের লারা ম্যাডামের মতো মনেই হয় না। এই কথা শুনে এখানে চ্যাংয়ের বোনের কিছু ডাউট হয় যে এরকম তো নয় যে ওই মেয়ে লারাই নয়। সে নিজের ডাউট ক্লিয়ার করার কথা ভাবে, এই কারণে এক সার্ভেন্টকে বলে তাকে কিছু বাদাম দিয়ে ডিশ তৈরি করে লারার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। এরপরে সে ওই খাবার লারার উদ্দেশ্যে অর্থাৎ ভির কাছে পাঠিয়ে দেয়। ভি তখন তা খেয়ে নেয়। এসব কিছু তখন চ্যাংয়ের বোন নোটিশ করে আর ভাবে যে যদি সে অসুস্থ না হয় তাহলে এর অর্থ সে লারাই নয়। এ কারণে সে সম্পূর্ণ সময় তার উপরে নজর রাখে। ভির কাছে লারার স্বামী আবারও রোমান্টিক হয়ে আসে আর তাকে বাদামে ভরা এক ডিশ দেয় খাওয়ার জন্য, কিন্তু তখন তার এই কথা মনে পড়ে যে শাও তাকে বাদাম খাওয়ায় বারণ করে বলেছিল যে লারার বাদাম খাওয়ায় অ্যালার্জি আছে। এ কারণে সে শাওয়ের কাছে কল করে এই বিষয়ে কনফার্ম করার জন্য। শাও এখানে তাকে বলে দেয় যে হয়তোবা অ্যাক্সিডেন্টের পেছনে চ্যাংয়ের বোনের হাত আছে। এখানে ভি এই কথা শুনে বুঝতে পেরে যায় আর বলে হয়তোবা আমাকে দিয়ে ভুল হয়ে গিয়েছে, আমি বাদামে ভরা এক ডিশ খেয়ে নিয়েছি। শাও তাকে বলে তাহলে তোমাকে অসুস্থ হয়ে যাওয়ার অভিনয় করতে হবে, না হলে তারা তোমাকে সন্দেহ করে নিবে। এ কারণে ভি এর পরের দিন যখন নিচে আসে তখন সে সবাইকে বলে যে কাল আমি ভুলক্রমে বাদামে ভরা এক ডিশ খেয়ে নিয়েছিলাম, যার ফলে আমার অবস্থা কিছুটা খারাপ হয়ে গিয়েছে। এই কারণে এখানে চ্যাংয়ের বোনের তার উপরে সন্দেহ হয় না। ভি এখানে এসব কিছু জেনে বুঝে বলে আর এখান থেকে চলে যায়, কিন্তু তখনই এখানে সার্ভেন্ট আসে আর তাদেরকে বলে যে কালকের সেই ডিশে তো আমি বাদাম দিতেই ভুলে গিয়েছিলাম। এই কথা শুনে চ্যাংয়ের বোনের লারার উপরে আরো বেশি সন্দেহ হওয়া শুরু হয়। এরপরে আমাদের ভিকে দেখানো হয় যে কিনা শাওয়ের ঘরে এসে তাকে সারপ্রাইজ দেয়। শাওয়ের জন্মদিন ছিল, এ কারণে এখানে তারা বার্থডে সেলিব্রেট করে, কিন্তু শাও একদমই খুশি ছিল না। আর সে তাকে বলে যে 5 বছর আগে আজকের দিনই আমার বাবার মৃত্যু হয়ে গিয়েছিল। ভি এখানে তার মৃত্যুর রিজন জিজ্ঞেস করে। শাও তখন বলে 5 বছর আগে কেউ জেনে বুঝে আমাদের কোম্পানিতে আগুন লাগিয়ে দিয়েছিল আর আমার বাবা তখন ওই আগুনে পুড়ে মারা গিয়েছিল। শাও এখানে অনেক দুঃখী হয়ে যায়। এ কারণে ভি তাকে কমফোর্ট করায় আর তারপরে তাকে হাক করে নেয়, কিন্তু ভি যখন ঘরে পৌঁছায় তখন এখানে সকল পরিবার তার পেছনে লেগে যায় আর বলে হয়তোবা তুমি আমাদের লারা নয়, তাহলে তুমি কে? ভি তখন বলে তাহলে আমি কোনো ভূত, তোমরা এগুলো কিসব বাজে বলে যাচ্ছ। তখনই এখানে চ্যাংয়ের বোন তাকে বলে যে তুমি যদি লারা হয়ে থাকো তাহলে তোমার ট্যাবে যে পাসওয়ার্ড দেয়া আছে তা আমাকে খুলে দেখাও। এখানে তাদের মনে হয় যে সে লারা নয়, এ কারণে নিশ্চয়ই তার কাছে পাসওয়ার্ডও থাকবে না, কিন্তু ভি যখন ওই ট্যাবে পাসওয়ার্ড দিয়ে দেয় আর ট্যাব খুলেও নেয় তখন এটা দেখে সকলের ডাউট ক্লিয়ার হয়ে যায়। আমাদের এখানে এক ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ভি যখন শাওয়ের সাথে ছিল সে তখন বারবার ওই ট্যাব খোলার চেষ্টা
করছিল, কিন্তু তখন তা খুলতে পারছিল না। তখন সে এখানে শাওয়ের জন্মদিনের ডেট দেয় আর তখনই তা খুলে যায়। ভি তখন বলে মনে হয় তোমাদের দুইজনের সম্পর্ক অনেক বেশি ভালো ছিল, এ কারণে সে পাসওয়ার্ডও তোমার জন্মদিনই রেখেছিল। ট্যাব খোলার পরে তারা অনেক কিছু চেক করা শুরু করে, যেখান থেকে তারা জানতে পারে যে লারা এর মধ্যে নিজের পরিবারের বিহেভের ব্যাপারেও লিখেছিল, পাশাপাশি নিজের স্বামীর চিটিং এর ব্যাপারেও লিখেছিল, আর এখানে সে শাওয়ের বাবার মৃত্যুর কথাও লিখেছিল। যার ফলে এখানে ভি তখন বলা শুরু করে যে হয়তোবা তোমার বাবার মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এসব কিছু কারো মার্ডার প্ল্যান ছিল। এই কারণে তাদের চ্যাং এর সম্পূর্ণ পরিবারের উপরে সন্দেহ হওয়া শুরু হয়। এরপরে আমরা দেখতে পাই ভি যখন ঘর থেকে যাচ্ছিল, চ্যাং এর গার্লফ্রেন্ড তখন তার উপরে কফি ফেলার চেষ্টা করে, কিন্তু ভি এখানে তখন তাকে ধাক্কা দিয়ে দেয়। তখনই এখানে চ্যাংও চলে আসে। চ্যাং এর গার্লফ্রেন্ড তখন তাকে দেখে বলে তোমার স্ত্রী আমাকে জ্বালাতন করছে, আমাকে মারার চেষ্টা করছে, আমি তো এখানে তোমার জন্য কফি নিয়ে এসেছিলাম। কিন্তু চ্যাং এখানে নিজের গার্লফ্রেন্ডকেই কথা শোনানো শুরু করে আর তাকে টাকা দিয়ে বলে যে আজকে থেকে তোর আর আমার সম্পর্ক শেষ, এ কারণে এখন তুই এখান থেকে চলে যা। চ্যাং এখানে এসব কিছু ভিকে ইমপ্রেস করার জন্য করছিল, কিন্তু ভি তাকে একদমই পাত্তা দেয় না আর তাকে নিজের কাছ থেকে দূর করে দেয়। এরপরে আমরা অফিসের সিন দেখতে পাই, যেখানে লারার কাছে চ্যাং এর বাবা আসে আর এক কন্ট্রাক্ট সাইন করার কথা বলে, কিন্তু ভি এখানে তার সাথে কোনো কন্ট্রাক্টে সাইন করায় বারণ করে দেয়। পাশাপাশি সে তখন তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে। এখানে চ্যাং এর বাবা তখন রেগে তাকে বলে তুমি এসব ভালো করছো না, তোমাকে এর দাম দিতে হবে। ভি এখানে বুঝতে পেরে যায় যে সে তার সাথে কিছু করার কথা ভাবছে, এ কারণে সে অসুস্থ হয়ে যাওয়ার অভিনয় করে হসপিটালে গিয়ে অ্যাডমিট হয়ে যায় আর বাইরে নিজের গার্ডদেরও লাগিয়ে দেয়। রাতের সময় তার খিদে লাগে, তখনই শাও এখানে তার জন্য খাবার নিয়ে আসে। ভি এসব দেখে খুশি হয়ে যায় আর তার সাথে কিছু সময় স্পেন্ড করে, কিন্তু তখনই বাহির থেকে কেউ তাদের ছবি তুলে নেয়। এরপরে ভি যখন ঘরে আসে, চ্যাং এর পরিবার তাকে তখন ঘিরে ফেলে আর তাকে বলা শুরু করে যে সকলের সামনে শাওয়ের সাথে অ্যাফেয়ার চালাচ্ছ, এসব কিছু কি ঠিক হচ্ছে? তুমি এর মাধ্যমে আমাদের পরিবারের সম্মান ডুবিয়ে দিচ্ছ। তারা তাকে অনেক বেশি কথা শুনিয়ে যাচ্ছিল। ভি তখন ভাবে যে আমি তাদের পেছনের কথা বলে দেই, তাহলে তারা ভয় পেয়ে যাবে আর আমার সামনে পেছনে হাতজোড় করতে থাকবে। এসব কিছু ভেবে এখানে সে হাসা শুরু করে, কিন্তু আসলে এরকম কিছুই হয় না, বরং তারা তো এখানে তার ক্যারেক্টারের উপরে একটু বেশি আঙুল তুলছিল। এই কারণে ভি তখন রেগে বলে দেয় যদি আপনারা আমাকে এভাবে বারবার জ্বালাতন করেন তাহলে আমি আপনাদের সবার উপরে কেস করে দিব। আর এই কথা বলে সে এক উকিলের কাছে চলে যায়, যেখানে সে জানতে পারে যে এটা তো তারই কেবিন, কেননা এখানে তার নিজের অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা হয়ে যায়, যে তাকে তার পরিচয়ের ব্যাপারে ভালোভাবে বলে দেয় যে সে এক উকিল আর তার নাম ভি। এরপরে সে 5 বছর আগের পুরনো এক কেসের ব্যাপারে শোনা শুরু করে। এরপরে আমরা ভিকে শাওয়ের কাছে দেখতে পাই, যে তখন তার সাথে কথা বলছিল আর সে তাকে বলে যে আমি চ্যাং এর বাবাকে সেখানে দেখেছিলাম, আর সে বলছিল যে 5 বছর আগে ফ্যাক্টরিতে যে ইনসিডেন্ট হয়েছিল তা যেন বাইরে না বের হয়। আমি এটা বুঝতে পারছি না যে সে তোমার বাবার কেস নিয়ে কেন লুকোছুপি করছে। এখানে এই কথা জানার পরে শাও তো এখানে ক্লিয়ার হয়ে যায় যে তার বাবাকে মেরে ফেলা হয়েছিল। এ কারণে সে এক উকিলকে খোঁজা শুরু করে যে কিনা এই কেস নিয়ে রিসার্চ করছিল। যখন তারা মাঝ রাস্তায় ছিল তখন কিছু গুন্ডারা তাদের উপরে হামলা করে দেয়, কিন্তু তারা তখন তাদের কাছ থেকে বেঁচে এখান থেকে চলে যায়। তারা যে উকিলকে খুঁজছিল তার নাম হচ্ছে মিং। মিং এখানে ভিকে দেখে তাকে ভি বলে ডেকে কাছে টেনে নেয়। এখানে ভি বুঝতে পেরে যায় যে সে হয়তোবা আমার অতীতের সাথে জুড়ে আছে, এ কারণে সে মিং এর সাথে কথা বলে আর তাকে সকল কথা বুঝিয়ে দেয় যে সে নিজের সকল অতীতের কথা ভুলে গিয়েছে আর বর্তমানে সে লারা হিসেবে আছে। এ কারণে মিং এখানে তাকে নিজের পরিবারের কিছু ছবি দেয় যেন তার কিছু মনে পড়তে পারে। তবে এখানে ভির কিছু মনেই পড়ছিল না। তারা এরপরে 5 বছর আগের পুরনো কেস নিয়ে মিং এর সাথে কথা বলে। মিং বলে আমি আর তুমি মিলিয়ে এই কেস নিয়ে কাজ করছিলাম, কিন্তু মধ্যে না জানি তুমি কোথায় গায়েব হয়ে গিয়েছিলে। মিং এখানে ভির বলার কারণে ওই কেস নিয়ে কিছু ইনফরমেশন দিয়ে দেয়। এখানে মিং তখন শাওকে বলে আমি তোমাকে বলে দিতে চাই যে সে ভি তোমার লারা নয়, আমি তাকে অনেক সময় আগে থেকেই ইমপ্রেস করার চেষ্টা করছি, এ কারণে তুমি তার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবে। এরপরে মিং তাদেরকে নিয়ে ভির আসল ফ্ল্যাটের কাছে নিয়ে আসে, যার পাশেই মিং এরও ফ্ল্যাট ছিল। ভি যখন নিজের ফ্ল্যাটে যায় তখন সে মিংকে জিজ্ঞেস করে যে আমার সাথে কি এখানে কেউ থাকে না। মিং তাকে বলে দেয় যে 5 বছর আগে এক অ্যাক্সিডেন্টের ফলে তোমার দাদির মৃত্যু হয়ে গিয়েছিল, তারপর থেকে তো তুমি একলাই থাকছো। পাশাপাশি সে তাকে বলে যে তুমি ওই শাওকে বেশি বিশ্বাস করবে না, আমার কাছে তাকে ভালো লাগছে না। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই ভি শাওয়ের ফ্ল্যাটে যায়। শাওয়ের হাতে চোট লেগে গিয়েছিল, এই কারণে সে এখানে তার ব্যান্ডেজ করে দেয়। এরপরে তারা এখানে মজা করে, এছাড়াও একসাথে খাবার খায়। এখানে শাও তাকে বলে যে তুমি লারার মতো দেখতে হলেও তুমি সম্পূর্ণ ভিন্ন। এখানে সে তখন লারা আর তার মধ্যে কম্পারিজন করা শুরু করে, যার ফলে এখানে আসল ভির কাছে খারাপ লাগে। আর সে তাকে বলে তাহলে এক কাজ করো, তুমি তার কাছে চলে যাও আর গিয়ে তার সাহায্য করো।
আর সে রেগে এখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই যখন সে ঘরে পৌঁছায় তখন মিডিয়ার কিছু লোকেরা তাকে ঘিরে ফেলে আর বলা শুরু করে যে ম্যাডাম আপনার কি অ্যাফেয়ার চলছে নিজের কাজিনের সাথে। এখানে সে তাদের বলে যে এসব মিথ্যা আর ঘরের মধ্যে চলে যায়। কিন্তু চ্যাংয়ের পরিবারও তার উপরে রেগেছিল আর বলে তুমি আমাদের ঘরের বদনামি করছো, আর তারা রেগে তাকে ঘরের বাইরে যেতে বলে। এই কারণে সে নিজেই ঘর ছেড়ে যাওয়া শুরু করে। কিন্তু রাস্তায় তার কাছে কল করে কেউ একজন দেখা করার জন্য ডাকে, যে কলে বলছিল যে আমি তোমার আঙ্কেল। এখানে ভিড় নিজের অতীতের ব্যাপারে কিছুই মনে ছিল না। এই কারণে সে বলে আমি আপনাদের চিনতে পারছি না। তারা তখন তাকে বলা শুরু করে যে তোমার বাবাও আছে, যে কিনা বর্তমানে জেলে আছে, আর তার উপরে 5 বছর ধরে কেস চলছে। এখানে সে ওই কেসের রিজন জিজ্ঞেস করে। তখন তারা বলে যে 5 বছর আগে এক কোম্পানিতে আগুন লেগেছিল, ওই কেসে তোমার বাবার জেল হয়েছে। অন্যদিকে আমরা জেলে ভীর বাবাকে দেখতে পাই, যার সাথে দেখা করার জন্য শাও এখানে আসে। আসলে শাওয়ের বাবা যে কোম্পানির আগুনে পুড়ে মারা গিয়েছিল, ওই কোম্পানিতে আগুন লাগানোর দোষ উঠেছিল ভীর বাবার উপরই। এ কারণে শাও তাকে জিজ্ঞেস করে যে আপনি এরকম কেন করেছিলেন, কিন্তু এরপরও সে তাকে কিছুই বলে না, যার ফলে শাও তার উপরে রেগে যায়। অন্যদিকে ভি নিজের অতীতের ব্যাপারে জানতে পারছিল, এই কারণে সে এখানে কিছু কনফিউশনে ছিল। আমরা অন্যদিকে চ্যাংয়ের বাবাকে দেখতে পাই, যে কিনা তখন নিজের মেয়ের উপরে হাত উঠাচ্ছিল আর বলে তুমি ওই মেয়েকে কন্ট্রোলে নিয়ে আসতে পারছো না, কিছু করো না হলে আমরা বরবাদ হয়ে যাব। এখানে তখন চ্যাংয়ের বোন বলে বাবা আপনি চিন্তা করবেন না, আমি এখন তাকে রাস্তা থেকেই সরিয়ে দিব। এরপরে আমরা ভিকে অফিসে কাজ করতে দেখতে পাই। শাও তখন নিজের লাস্ট টাইমের ভুলের জন্য ক্ষমা চায় আর তাকে বলে আমি তোমাকে আর লারাকে কখনোই কম্পেয়ার করছিলাম না, আমার কাছে তো লারার থেকে বেস্ট তুমি, আর যেমন করে তুমি আমার কাছে এসেছো আমার মনে তোমার জন্য ফিলিং তৈরি হয়েছে। সে এখানে তাকে কোনোভাবে মানিয়ে নেয়। এরপরে যখন তারা দুইজনে ঘরে যাচ্ছিল তখন আমরা দেখতে পাই এক অচেনা লোক ভীর উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু তারা এখানে ফাইট করে। তবে ওই লোক শেষ মুহূর্তে ভীর মাথায় আঘাত করে দেয়। এই কারণে সে এরপরে হসপিটালে চলে আসে। যখন তার জ্ঞান আসে শাও তখন তাকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো, কিন্তু ভি এখানে তাকে বলা শুরু করে যে তুমি কে, আমি তো তোমাকে চিনতে পারছি না। শাও তখন বলে তাহলে কি তোমার স্মৃতি আবারও চলে গিয়েছে, কিন্তু ভি তখন হাসা শুরু করে আর বলে না আমার স্মৃতি চলে যায়নি, বরং আমার আসল নামও মনে পড়ে গিয়েছে এবং আমি কে সবকিছু মনে পড়ে গিয়েছে। এখানে ভীর নিজের অতীতের সকল কিছু মনে পড়ে যায়। এরপরে সে জেলে গিয়ে নিজের বাবার সাথে দেখা করে আর তাকে বলে 5 বছর পর্যন্ত আমি আপনার সাথে দেখা পর্যন্ত করতে আসিনি, কেননা আপনার কারণে আমার দাদিও মারা গিয়েছে। যেদিন আপনি ওইসব কিছু করেছিলেন ওই দিন কেউ আমার দাদিকে কার অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলেছিল। সে এখানে নিজের বাবাকে জিজ্ঞেস করে যে বাবা তুমি আসলে ওই দিন ওইসব কিছু কেন করেছিলে, এখন প্লিজ আমাকে বলে দিন। কিন্তু এরপরও তার বাবা এখানে তাকে কিছুই এক্সপ্লেন করে না, যার ফলে এখানে সে তার উপরে অনেক বেশি রেগে যায় আর তার সাথে নিজের সম্পর্ক শেষ করে দেয়। এরপরে আমরা দেখতে পাই যে সে শাওয়ের সাথে এক গিরিবে যায় আর তাকে বলে যে আসলে এটা আমার দাদির গিরিব, আর এখানে সে তাকে বলে যে 5 বছর আগে আমার দাদিকে কেউ কার অ্যাক্সিডেন্ট করে মেরে দিয়েছিল। পাশাপাশি সে তাকে এই কথাও বলে যে আমার বাবা আছে, যে বর্তমানে জেলে সাজা কাটছে, কেননা সে ওই কোম্পানিতে আগুন লাগিয়েছিল যে কোম্পানিতে তোমার বাবার আগুনে মৃত্যু হয়েছিল। এছাড়াও ভি এখানে বলে যে আমাদের এখানে সম্পর্ক শেষ করে দেওয়া উচিত, কেননা আমি তোমার বাবার হত্যাকারীর মেয়ে। এই কথা শুনে শাওয়ের যেন হুশ উড়ে যায়। এরপরে ভি যখন এখান থেকে যাওয়া শুরু করে শাও তখন তাকে থামায় আর বলে এরকম করো না, কিন্তু ভি তখন তাকে তার হাত ছড়িয়ে দিতে বলে। এরপরে সে এখান থেকে চলে যায়। এখানে ভি আর শাও দুইজনই অনেক দুঃখী হয়ে যায়। এরপরে ভিকে ঘরে দেখানো হয়, যেখানে সে তখন নিজের অতীত মনে করছিল যে এক রাতের মধ্যেই সে নিজের বাবা ও দাদিমা দুইজনকেই নিজের কাছ থেকে হারিয়ে ফেলেছিল। এসব কিছু ভেবে এখানে সে অনেক বেশি কান্না শুরু করে। আমরা অন্যদিকে চ্যাংয়ের বাবাকে দেখতে পাই, যে কিনা আবারও নিজের মেয়ের উপরে হাত উঠাচ্ছিল যে তুমি এইবারও ব্যর্থ হয়ে গিয়েছো। আর সে তাকে বলে যদি এরকমই চলতে থাকে তাহলে আমি তোমাকে বিজনেস থেকে বের করে দিব। চ্যাংয়ের বোন তাকে বলে যে এরকম কিছুই হবে না। তখন তার বাবা তাকে বলে যে লোককে তুমি ভিকে মারার জন্য পাঠিয়েছিলে ওই ছেলেকে আগে রাস্তা থেকে সরিয়ে ফেলো। এ কারণে চ্যাংয়ের বোন জেলে এক লোককে পাঠিয়ে দেয় ওই লোককে মেরে ফেলার জন্য, যেন কেউ জানতে না পারে যে লারাকে মারার চেষ্টা কে করছে। অন্যদিকে আমরা ভিকে অনেক বেশি স্যাড হয়ে ড্রিঙ্ক করতে দেখতে পাই। তাকে সামলানোর জন্য এখানে তখন শাও চলে আসে আর তাকে ঘরে নিয়ে যায়। ভি তাকে তখন নিজের কাছ থেকে দূরে যেতে বলে। শাও তখন তাকে থামিয়ে দেয় আর বলে প্লিজ তুমি আমার থেকে দূরে যেও না, তোমার বাবা ভুল করেছে, তুমি নয়, আমি তোমাকে ভালোবাসি। তার এই কথা শুনে ভি এখানে ইমোশনাল হয়ে যায় আর সে এখানে তাকে কিস করা শুরু করে। এরপরে তারা দুইজনে এখানে নাইট স্পেন্ড করে। মিং এর পরে ভির কাছে কল করে বলে যে এসব কিছু যে হচ্ছে এসবের পেছনে চ্যাং ও তার বাবা ও বোনের হাত আছে। ভি এদিকে বলে যে প্রথমে এই বাবা মেয়েকে আলাদা করতে হবে, তারপরেই আমরা তাদের সত্য বের করতে পারবো। এ কারণে ভি চ্যাং এর বাবার কাছে
কাছে চলে যায় আর বলে আমি আপনার সাথে কোম্পানি মার্জ করাতে তৈরি আছি, কিন্তু আমি চাই যেন এই কোম্পানির সিইও আপনার মেয়ে নয় বরং আপনি হবেন। এখানে চ্যাংয়ের বাবা তাকে হ্যাঁ বলে দেয়। এরপরে তারা দুই কোম্পানি একসাথে মার্জ করে নেয় আর অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দেয় যে এখন থেকে এই কোম্পানির হেড হবে চ্যাংয়ের বাবা। এই ব্যাপারে যখন চ্যাংয়ের বোন জানতে পারে তখন সে অনেক বেশি রেগে যায় যে তার বাবা তাকে ধোকা দিয়েছে, কেননা তার বাবা তাকে বলতো যে এই বিজনেসের হেড তুমি হবে। এরপরে আমরা ভি আর শাওকে দেখতে পাই যারা তখন এখানে অনেক বেশি খুশি ছিল। তারা এখানে কিসও করে নেয়, কিন্তু মিং এর পরে ভিকে কল করে বলে যে তোমার ব্যাপারে এক কথা ছড়িয়েছে। ভি যখন এখানে নিউজ দেখে তখন নিউজে বলা হয় যে কেউ ছড়িয়ে দিয়েছে যে সে আসল লারা নয়। এ কারণে সে যখন ঘরে যাওয়া শুরু করে তখন দরজায় মিডিয়ারা তাকে এই প্রশ্নই করে যাচ্ছিল, কিন্তু ভি তখন বলে এসব কিছু মিথ্যা, কেননা আমার স্বামী আর তার পরিবার আমাকে চিট করছে। সে এখানে নিজের স্বামীর বিরুদ্ধে কিছু ছবি দেখানো শুরু করে। তারপরে সে ঘরে যায়। ঘরের লোকেরাও তাকে খারাপ বলছিল, কিন্তু ভি তখন রেগে ভাঙচুর শুরু করে, যার ফলে তারা তখন চুপ হয়ে যায়। ভি এর পরে নিজের রুমের দিকে যায়, কিন্তু তার রুমে আগে থেকে চ্যাংয়ের বোন ছিল, যে তখন চ্যাংকে বলছিল যে তোমার স্ত্রী আসল্লারা নয়, আমি তার সত্যতা সকলের সামনে নিয়ে আসব। ভি তখন ভেতরে এসে বলে এই কথা, তাহলে আমিও দেখে নিচ্ছি যে তুমি কিভাবে প্রমাণ করতে পারো যে আমি আসল্লারা নয়। সে এখানে তার কাছে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এরপরে আমরা দেখতে পাই ভি আর শাও মিং এর কাছ থেকে ওই লোকের ব্যাপারে জানতে পেরে যায় যে লোক তার অ্যাক্সিডেন্ট করিয়েছিল। সে লোক বর্তমানে অসুস্থ হয়ে হসপিটালে অ্যাডমিট ছিল, কিন্তু এখানে তাকে কেউ মেরে ফেলার জন্য আসে। তবে শাও তাকে বাঁচিয়ে নেয় আর তাকে এরপরে ঘরে নিয়ে আসে। এরপরে তারা তাকে জিজ্ঞেস করে যে তুমি কার বলার কারণে লারাকে মারতে চেয়েছিলে। এখানে সে তখন চ্যাংয়ের বোনের নাম নিয়ে নেয়, পাশাপাশি সে 5 বছর আগের পুরানো ইনসিডেন্টের ব্যাপারেও কথা বলে, যে আসলে যখন ওই ফ্যাক্টরিতে আগুন লেগেছিল আর মিস্টার শাওয়ের বাবা যে মারা গিয়েছিল তার পেছনেও চ্যাংয়ের বোন আর তার বাবারই হাত ছিল, কেননা তারা ওই কোম্পানি নিজেদের বানাতে চাইছিল। আর সে এই কথাও বলে দেয় যে আমরা ওই সময় এক ইনোসেন্ট লোককে জেলে ফাঁসিয়ে দিয়েছিলাম। এখানে ভি বুঝতে পেরে যায় যে সে তার বাবার কথাই বলছে, যে তার বাবা আসলে ইনোসেন্ট। এই কথা শুনে ভি এই লোককে মারা শুরু করে, কিন্তু শাও তখন তাকে সামলে নেয়। কিন্তু অন্যদিকে জানা যায় যে জেলে ভির বাবাকে বিষ দেয়া হয়েছে, তাও চ্যাংয়ের বোনের বলার কারণে, যার ফলে তার মৃত্যু হয়ে যায়। ভি যখন এই ব্যাপারে জানতে পারে তখন সে সম্পূর্ণভাবে ভেঙে পড়ে, কিন্তু শাও এখানে তাকে সামলায়। তারা দুইজনে এরপরে চ্যাংয়ের ঘরে চলে আসে আর চ্যাংয়ের সম্পূর্ণ পরিবারকে তারা হুমকি দেয় যে তোমরা অনেক কিছু করে নিয়েছো, এখন আমরা তোমাদের ছাড়বো না, সকল পৃথিবীর সামনে তোমাদের সত্যতা নিয়ে আসব। কিন্তু চ্যাংয়ের বোন এখানে তাদের বিন্দুমাত্র ভয় পায় না, কেননা সে কোথাও থেকে ডিএনএ টেস্টের রিপোর্ট অ্যারেঞ্জ করে নিয়েছিল, যার ফলে এটা বের হয়ে গিয়েছিল যে সে আসল্লারা নয়। আর সে একদিন মিডিয়াদের সামনে কনফারেন্স রেখে দেয় আর এই বিষয়ে ক্লিয়ার করা শুরু করে। কিন্তু যখন এখানে আসল রিপোর্ট চলে আসে তখন এখানে এটা দেখা যায় যে সে তো আসলেই লারা। ভি এখানে ওই রিপোর্ট শোনার পরে তো নিজের ড্রামা শুরু করে দেয় যে তারা সবসময় মিথ্যা কথা বলছে, কেননা তারা কেবল আমার প্রপার্টির দিকে পড়ে আছে। সে এখানে কান্না শুরু করে দেয়, যার ফলে এখানে চ্যাংয়ের পরিবারের অনেক বেশি ইনসাল্ট হয়ে যায়। ঘরে এসে চ্যাংয়ের বাবা নিজের স্ত্রীকে বলে গিয়ে চ্যাংয়ের স্ত্রীকে ঘরে ফেরত নিয়ে আসো। এ কারণে সে ভির ঘরে চলে যায়। ভি তখন বলে আমি আপনার সাথে ঘরে যাব, কিন্তু তার আগে আপনাকে আমাকে রাজি করাতে হবে। ভি এখানে তাকে দিয়ে ঘরের অনেক কাজ করায়, যার ফলে চ্যাংয়ের মা অনেক বিরক্ত হয়ে যায়। আর এসব কিছু দেখে ভি অনেক বেশি এনজয় করছিল। অন্যদিকে আমরা চ্যাংয়ের বাবাকে দেখতে পাই যে চ্যাংয়ের বোনের কাছে গিয়ে তাকে কথা শোনায় যে তুমি আরো বেশি প্রবলেম তৈরি কেন করছো, এই রিপোর্ট তুমি কোথা থেকে নিয়ে এসেছো। কিন্তু এখানে এইবার সে তাকে ভয় পায় না, বরং নিজের বাবাকেই বরবাদ করে দেওয়ার হুমকি দেয়। এর কিছু সময় পরে আমরা দেখতে পাই পুলিশ চলে আসে চ্যাংয়ের বাবাকে অ্যারেস্ট করার জন্য আর তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়, কেননা তার নিজের মেয়ে পুলিশের কাছে তার বিরুদ্ধে অনেক পরিমাণে প্রমাণ দিয়েছিল, যার ফলে তার সাজা হয়ে যায়। এখানে চ্যাংয়ের পরে নিজের বোনের কাছে আসে আর তাকে এসব কিছু করায় বারণ করে, কিন্তু তার বোন এখানে তাকেও হুমকি দিয়ে দেয়। চ্যাং এখানে তখন ভয় পেয়ে যায় আর ঘরে গিয়ে নিজের জিনিসপত্র ব্যাগে ভরা শুরু করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় এবং পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। এরপরে আমরা চ্যাংয়ের বোনকে দেখতে পাই যে আবারও মিডিয়াদের সামনে কিছু প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু এখানে তার কিছু বলার আগেই শাওয়ের বাবাকে হত্যার অভিযোগে পুলিশ এসে ধরে নিয়ে যায় আর ভীর বাবার খুনির দায়ও তার উপরেই ছিল। কিন্তু আমরা এরপরে দেখতে পাই কিছু সময় পরেই সে ছাড়া পেয়ে যায়, কেননা তার সকল কাজের দোষ তার অ্যাসিস্ট্যান্ট নিজের মাথার উপরে নিয়ে ফেলেছিল। এ কারণে তাকে মুক্তি দিয়ে দেওয়া হয়। এর ফলে শাও আর ভি দুইজনই অনেক বেশি চিন্তিত ছিল, কিন্তু তখনই তাদের কাছে মিং আসে আর তাদের আরেক প্রমাণ দেয় আর বলে কেউ তোমাদের কাছে এই পেনড্রাইভ পাঠিয়েছে। এই পেনড্রাইভের মধ্যে তারা অনেক পরিমাণে প্রমাণ পেয়ে যায় চ্যাংয়ের বোনের বিরুদ্ধে। চ্যাংয়ের বোনকে এরপরে তার অফিসে দেখানো হয় যেখানে তার সেক্রেটারি তাকে ড্রিঙ্ক সার্ভ করছিল, কিন্তু এখানে সে তখন সেক্রেটারিকে আগে নিজের কাছে থাকা কিছু বাদাম খেতে দেয়, যার পরে সে এখানে ওই
বাদাম খেয়ে নেয়। এরপরে চ্যাংয়ের বোন তাকে বলে যে আমি জানি যে আসল লারা তুমি নিজের মুখ পরিবর্তন করে এখানে এসেছো আমাকে বরবাদ করার জন্য, কিন্তু তুমি কিছুই করতে পারবে না। এখান থেকে তখন এই আসল লারা পালানো শুরু করে, কিন্তু কিছু গুন্ডারা তখন তাকে ধরে ফেলে। তবে তখনই শাও এখানে কে বাঁচানোর জন্য চলে আসে আর নিজেদের সাথে ঘরে নিয়ে চলে যায় আর তাকে জিজ্ঞেস করে যে চ্যাংয়ের বোন আসলে তোমার পেছনে কেন পড়ে আছে আর তুমি তার সেক্রেটারি হয়ে আমাদের ওই প্রমাণ কেন পাঠাচ্ছিলে। এখানে সে তখন তাদের সবকিছু সত্যি বলে দেয় যে আমি তার কোনো সেক্রেটারি নই আর না আমার নাম ইন, আসলে তো আমি লারা। সে এখানে বলে যে কিছু সময় আগে আমি এখান থেকে পালিয়ে গিয়েছিলাম, তারপরে আমি নিজের মুখের প্লাস্টিক সার্জারি করিয়ে নিয়েছি, কেননা আমি সকল কাজের জন্য চ্যাংয়ের পরিবারের কাছ থেকে বদলা নিতে চাইছিলাম, কিন্তু এখানে আসার পরে আমি তোমাদের দুইজনের ব্যাপারে জানতে পেরেছি। এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি তোমাদের দুইজনকে সাপোর্ট করব। আর এখানে সে তাদেরকে অনেক সাপোর্টও করে। এরপরে আমরা দেখতে পাই চ্যাংয়ের বোন ও তার মা ভি এবং শাওয়ের কাছে আসে। মা এখানে তখন নিজেই তাদের কাছে নিজের মেয়ের বিরুদ্ধে সকল প্রমাণ দিয়ে দেয়, কেননা তার মেয়ের উপরে সে নিজেই অনেক বেশি বিরক্ত হয়ে গিয়েছিল। এরপরে আমরা দেখতে পাই শাও ওই সকল প্রমাণ কোর্টে জমা করার জন্য যাচ্ছিল, কিন্তু তার আগেই মিং ওই সকল প্রমাণ গায়েব করে চ্যাংয়ের বোনের কাছে বিক্রি করে দেয়, যার ফলে ভি তখন এখানে অনেক বেশি রেগে যায়। কিন্তু তাকে তখন চ্যাংয়ের বোন কিডন্যাপ করে নেয় আর তাকে বেঁধে রেখে অনেক বেশি টর্চার করে। তাকে বলে যে সকল প্রমাণ গায়েব করে দিয়েছি, এখন তুমি কোথা থেকে প্রমাণ নিয়ে আসবে। কিন্তু ভি তাকে বলে তুমি নিজেই আমাকে প্রমাণ দিয়ে দিচ্ছ। সে তখন এখানে কিছুই বুঝতে পারে না। আর তখনই এখানে পুলিশ চলে আসে আর তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আসলে মিং আর ভি একসাথে মিলে এই প্ল্যান বানিয়েছিল যেন তারা চ্যাংয়ের বোনকে ভালো প্রমাণ সহকারে অ্যারেস্ট করাতে পারে। আর এখানে আমরা এটাও জানতে পারি যে কেন তার সকল দোষ তার অ্যাসিস্ট্যান্ট নিজের উপরে নিচ্ছিল, কেননা ওই অ্যাসিস্ট্যান্টের বোন অনেক বেশি অসুস্থ ছিল আর তার টাকার দরকারও ছিল। এই কারণে চ্যাংয়ের বোনকে অ্যারেস্ট করানোর পরে ভি ওই অ্যাসিস্ট্যান্টের বোনকে নিজেই চিকিৎসার সকল টাকা দিয়ে দেয়। কিন্তু এখানে যে লারা বর্তমানে নিজের মুখ পরিবর্তন করে এসেছিল, সে চ্যাংয়ের মাকেও ছাড়ে না আর তাকেও জেলে ভরে দেয়। এরপরে সে নিজের পারিবারিক বিজনেস হ্যান্ডেল করা শুরু করে। তারপরে আমাদের ভিকে দেখানো হয় যে কিনা এতদিন লারা হিসেবে থাকছিল। সে এখানে বিয়ের ড্রেসে ছিল আর তার অনেক বেশি ভমিটিং আসছিল, কেননা সে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। এরপরে যখন সে গার্ডেনে বিয়ের ড্রেস পরে বসেছিল তখন এখানে শাও চলে আসে আর তাকে বলে তাহলে আমার ব্রাইট এখানে আমার জন্য অপেক্ষা করছে। সে এখানেই তাকে রিং পরিয়ে দেয় আর তার সাথে বিয়ে করে নেয়। এরপরে সে খুশিতে তাকে কোলে তুলে নেয়। আর বন্ধুরা, এরই সাথে আমাদের আজকের এই গল্প এখানেই শেষ হয়ে যায়। তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্টে জানাতে ভুলবে না যেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।